হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোয়ান্টিটি থিওরি অফ মানি বা অর্থের পরিমাণ থিওরি। প্রথম আমরা দেখতে পাই ফিশার, তারপরে কেমব্রিজ ভার্সন, তারপরে আসে কেইনশিয়ান থিওরি, তারপরে পোস্ট কেইনশিয়ান আমরা পাই বামল, টবিন, ফ্রিডম্যান, এগুলো। আজকে আমরা প্রথম যে কোয়ান্টিটি থিওরি অফ মানি, প্রথম যে ভার্সন অর্থাৎ ক্যাশ ব্যালেন্স ভার্সন আর ট্রানজাকশন ভার্সন, এই দুটো আলোচনা করব। তাহলে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ টপিক কোয়ান্টিটি থিওরি অফ মানি, যা প্রথম ব্যাখ্যা করেন আরভিন ফিশার 1911 সালে। তার এই যে গ্রন্থটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই গ্রন্থে তিনি প্রথম অর্থের পরিমাণ বা যোগানের সাথে দাম স্তরের সম্পর্কটা ব্যাখ্যা করেন। অর্থাৎ আমরা এই তত্ত্ব থেকে দেখতে পাই মানি সাপ্লাই, যদি আমরা এম বলি, এই মানি সাপ্লাই বাড়লে দাম স্তর বা প্রাইস লেভেলের ও বৃদ্ধি ঘটে, বা দাম স্তর কমলে প্রাইস লেভেলও কমে। অর্থাৎ প্রথম অর্থের পরিমাপ তত্ত্বে ফিশার ব্যাখ্যা করেন অর্থের যোগান বা অর্থের পরিমাণের সাথে দাম স্তরের প্রপোর্শনাল বা সমানুপাতিক সম্পর্কটা। তিনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? তিনি মূলত লেনদেনের কাজে ব্যবহারের কথা ধরে নিয়ে এই তত্ত্বটা ব্যাখ্যা করেছেন। তাহলে এই তত্ত্বটা ব্যাখ্যার জন্য আমরা প্রথমে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, সে 4টে অনুমানের কথা বলবো। সে ফুল এমপ্লয়মেন্ট বা পূর্ণ কর্মসংস্থান বজায় আছে। দ্বিতীয়ত, অর্থ একটা নির্দিষ্ট সময়ে যতবার হাত বদল ঘটে, যেটাকে বলা হয় ভেলোসিটি অফ মানি বা অর্থের প্রচলন বেগ, সেই অর্থের প্রচলন বেগ স্থির। দেশের মোট উৎপাদন বা লেনদেনের পরিমাণ এটা স্থির, এবং আরো ধরে নেওয়া হচ্ছে যে দ্রব্য সামগ্রীর দাম স্তর পরিবর্তিত হতে পারে চাহিদা যোগান অনুযায়ী। তাহলে এই যে অনুমানগুলোর উপর ভিত্তি করে আরভিন ফিশার যে তত্ত্বটা উপস্থাপন করেন, সেটাকে বলা হয় লেনদেন বা ট্রানজাকশন অ্যাপ্রোচ টু দা মানি ডিমান্ড থিওরি, বা বলতে পারি কোয়ান্টিটি থিওরি অফ মানি। দুটো দিক আছে, অর্থের চাহিদা এবং অর্থের যোগান। তার মতে কোন দেশে অর্থের চাহিদা মূলত উদ্ভূত হয় দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য। এর জন্য তিনি একটা গুরুত্বপূর্ণ অনুমান ধরে নিয়েছেন, অর্থ কেবলমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে, মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে ইউজ হবে। তাহলে কোন একটা দেশে অর্থের চাহিদা উদ্ভূত হবে কিভাবে? অর্থ চাহিদাকে যদি আমরা বলি মানি ডিম্যান্ড, তাহলে এই মানি ডিম্যান্ডটা হবে কি? যদি দেশের দ্রব্য সামগ্রীর গড় দাম স্তর পি হয় এবং একটা নির্দিষ্ট সময়ে দেশের মোট উৎপাদনের পরিমাণ যদি টি হয়, তাহলে চাহিদা হবে কি? পি ইন্টু টি। অর্থাৎ আমরা বলতে পারি পি টি, এটা হচ্ছে দেশের অর্থের চাহিদা বা ডিম্যান্ড ফর মানি। উল্টো দিকে মানি সাপ্লাই কি? মানি সাপ্লাই একটা নির্দিষ্ট সময়ে দেশে যদি মানি সাপ্লাইকে যদি আমরা এমএস বলি, তাহলে একটা নির্দিষ্ট সময়ে দেশে আর্থিক কর্তৃপক্ষ এম পরিমাণ অর্থ যদি যোগান দেয়, এম পরিমাণ অর্থ যোগান দেয় এবং ওই এম পরিমাণ অর্থের প্রচলন বেগ বা ভেলোসিটি অফ মানি ভি হয়, তাহলে অর্থের যোগান হয়ে যাবে এম ইন্টু ভি। তাহলে এম এস হচ্ছে এম ভি। তাহলে এক ইকুইলিব্রিয়াম, ভারসাম্যে অর্থের চাহিদা আর অর্থের যোগান সমান, তার মানে এম এস মানে এম ইন্টু ভি, চাহিদা মানে পিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, বা যদি আমরা এখান থেকে পি সমান বলতে পারি এম ভি বাই টি। এখন দেখো, একটা নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন বেগ ভি স্থির এবং একটি নির্দিষ্ট সময় আমরা অনুমানেই বলেছিলাম টি, দেশে মোট উৎপন্ন দ্রব্য সামগ্রীর পরিমাণ টি স্থির। তাহলে এই দুটো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি পি ইকুয়ালস টু ভি বাই টি ইন্টু এম। তাহলে আমরা এখান থেকে এই দুটো কনস্ট্যান্ট,
তার ভাগফল সেটাও কনস্ট্যান্ট, এবং এটা ইকুয়ালস টু তুলে দিলে আমরা এখান থেকে বলতে পারি পি ভ্যারিজ অ্যাজ এম বা এম ভ্যারিজ অ্যাজ পি। তার মানে আমরা বলতে পারি অর্থ যোগান যদি বাড়ে, দেশে অর্থের পরিমাণ যদি বাড়ানো হয়, আর্থিক কর্তৃপক্ষ যদি অর্থের যোগান বাড়ায় তাহলে দাম স্তরও বাড়বে, অর্থের যোগান যদি কমায় তাহলে দাম স্তরও কমবে, যদি অর্থের যোগান দ্বিগুণ করে দাম স্তরও দ্বিগুণ বাড়বে, অর্থের যোগান যদি দ্বিগুণ অর্ধেক করে দেয় তাহলে দাম স্তরও অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ দাম স্তর এবং অর্থ যোগানের মধ্যে প্রপোর্শনাল রিলেশনশিপ আছে। এটাই ছিল আরভিন ফিশারের তত্ত্বের মূল বিষয়, এবং এই সমীকরণটাকে এমভি ইকুয়ালস টু পিটি, এটাকে আমরা বলি ফিশারের সমীকরণ বা ফিশার্স ইকুয়েশন অফ ট্রানজাকশন অ্যাপ্রোচ। এরপরে আমরা দেখি কেমব্রিজ ইউনিভার্সিটির এ গ্রুপ অফ ইকোনমিস্ট পিগু, রবার্টসন, মার্শাল, কেইনস, এরা এই প্রমুখ অর্থনীতিবিদরা এই অর্থের পরিমাণ তত্ত্বটাকে অর্থাৎ কোয়ান্টিটি থিওরি অফ মানিকে একটু অন্যভাবে এক্সপ্লেন করেন। তারা মূলত ক্যাশ ব্যালেন্সের উপর গুরুত্ব আরোপ করেন, অর্থাৎ মানুষ কত টাকা নগদ হাতে ধরে রাখতে চায় বা কত টাকা নগদ চাহিদা করে তার উপর। তাহলে ফিশারের তত্ত্বে ছিল মূলত অর্থ যোগানের উপর বেস করে, আর কেমব্রিজের এই একদল ইকোনমিস্ট যারা এই তত্ত্বটা দিলে, যেটাকে আমরা কেমব্রিজ ভার্সন বলছি বা যেটাকে আমরা ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ বলছি, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে দেশে একটা নির্দিষ্ট সময় অর্থ যোগান সেটা আর্থিক কর্তৃপক্ষ দেয়, অর্থ যোগান হচ্ছে এম, এটা স্থির, এবং দেশে যে জাতীয় আয় টোটাল আউটপুট বা ন্যাশনাল ইনকাম সেটা যদি ওয়াই হয়, এবং প্রাইস লেভেল অ্যাভারেজ প্রাইস লেভেল যদি পি হয়, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো একটা নির্দিষ্ট সময়ে নগদ অর্থ ধরে রাখার মানুষের নগদ অর্থ চাহিদার অনুপাত যদি কে হয়, এই অনুপাত কে এটা কি নির্দেশ করছে? তার কত অংশ নগদ ধরে রাখছে এবং তার আয়ের যে অনুপাত দেখা যাবে যে সে 30% তার টোটাল ইনকামের নগদ চাহিদা করছে, তাহলে কে এর ভ্যালু হবে 30% অর্থাৎ 3/10 বা 0.3। তাহলে এইভাবে কে এর ভ্যালুটা, তাহলে এই তিনটে ভ্যালু এবং এম, আমরা এই চারটে ভ্যালু দিয়ে কেমব্রিজ ইকুয়েশনটা তৈরি হলো। সেখানে কি অর্থ যোগান এম, এটা সমান আসবে কে পি ওয়াই, কে ইন্টু ওয়াই মানে হচ্ছে অর্থের চাহিদা ইন্টু পি, গুণ করলে আমরা মোট অর্থের চাহিদা পাচ্ছি বা ডিমান্ড ফর মানি, আর ডিমান্ড ফর মানি সাপ্লাই মানে ডিমান্ড ইকুয়াল করলে এইটাকে আমরা বলছি কেমব্রিজ ইকুয়েশন। এবং এখানে দেখা যাচ্ছে যে এই কে এর ভ্যালু যদি হ্রাস পায় তাহলে আমার এই অংশটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে পি বাড়বে, অর্থাৎ কে যত হ্রাস পাবে দাম স্তর তত বাড়বে। আবার দেখো আমরা যদি বলতে এম যদি বাড়ে তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি বা দাম স্তরও বাড়বে। তাহলে ফিশার্স আর ফিশার্স যে থিওরিটা পেয়েছিলাম ফিশার্স ট্রানজাকশন অ্যাপ্রোচ, আর এদিকে আমরা পেলাম কেমব্রিজ ভার্সনে পেলাম আমরা ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ। দুটোর মধ্যে তাহলে কি ডিফারেন্স? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রথমত ফোকাস। ফিশার্স থিওরিতে মূলত ফোকাস করা হয়েছিল অর্থের যোগানের উপর, মানি সাপ্লাই। কেমব্রিজ ভার্সনে ফোকাস করা হলো মূলত ক্যাশ হোল্ডিং বা অর্থের চাহিদার উপর। দ্বিতীয় বিষয়, ফিশার তত্ত্বে মূলত অর্থের প্রচলন বেগ ভি ধরা হয়েছিল, যেটা কেমব্রিজ ভার্সনে ধরা হলো অর্থের তার আয়ের কত অংশ, একটা প্রপোর্শন নগদ ধরে রাখতে চায়। অর্থাৎ যেটা ফিশার তত্ত্বে ভি ধরা হয়েছিল তার রেসিপ্রোকালি অ্যাকচুয়ালি কে। আমরা যদি দুটো ইকুয়েশনকে পাশাপাশি ফেলে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো কে ইকুয়ালস টু 1/v, অর্থাৎ আমরা কে ইকুয়ালস টু 1/v অর ভি ইকুয়ালস টু 1/k, এটা আমরা দেখাতে পারি।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফিশারের ভি আর কেমব্রিজ তত্ত্বের কে দুটো কিন্তু একই জিনিসকে নির্দেশ করছে। এক্সপ্রেস বা উপস্থাপনটা পদ্ধতিটা ভিন্ন। তৃতীয় যে বিষয়টা সেটা হলো ফিশার তত্ত্বে যে কোনো ধরনের লেনদেন, যেটাকে আমরা টোটাল টি বলেছিলাম, যে কোনো ধরনের লেনদেনকেই ধরা হয়েছিল। কেমব্রিজে কিন্তু কেমব্রিজ তত্ত্বে লেনদেন বলতে শুধুমাত্র টোটাল একটা দেশের শেষ স্তরের লেনদেন, যেটা জাতি ওয়াই, অর্থাৎ আমরা এখানে ওয়াই ধরেছিলাম, এই ওয়াইটাকে নেওয়া হলো, অর্থাৎ দেশের মোট আয় বা জাতীয় আয়কে কনসিডার করা হলো। চতুর্থ যে গুরুত্বপূর্ণ পার্থক্যটা ফিশার আর কেমব্রিজের মধ্যে, ফিশার তত্ত্বে ধরা হয়েছিল অর্থ বা মানি ক্যান অনলি বি ইউজ অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করবে। অন দ্য আদার হ্যান্ড কেমব্রিজ ভার্সনে ফিশার্সে ধরা হলো মানি ইজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, কেমব্রিজ ভার্সনে মানিকে এজ এ মিডিয়াম অফ স্টোর, সঞ্চয়ের মাধ্যম, অর্থাৎ সে কতটা ক্যাশ হোল্ড করবে, কতটা সে সঞ্চয় করবে বা স্টোর করবে। অর্থাৎ এখানে কেমব্রিজ তত্ত্বে ধরে নেওয়া হলো অর্থের সঞ্চয় ভ্যালুকে গুরুত্ব দেওয়া হলো। তাহলে সুতরাং অর্থের প্রথম পরিমাণ তত্ত্ব হিসেবে উদ্ভব হলো ফিশার, পরবর্তীতে কেমব্রিজ। এই দুটো তত্ত্ব, একটাকে আমরা বলছি ট্রানজাকশন অ্যাপ্রোচ ফর ডিমান্ড, মানি ডিমান্ড, আর একটাকে বলছি ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ ফর মানি ডিমান্ড। এই দুটো তত্ত্ব ক্লাসিক্যাল ইকোনমি বা ক্লাসিক্যাল থিওরি হিসেবে বলতে পারি। পরবর্তীতে এই দুটো পরবর্তী ফলশ্রুতিতে আমরা পেলাম কেইনশিয়ান লিকুইডিটি প্রেফারেন্স থিওরি, এবং তারপরে পোস্ট কেইনশিয়ান বিভিন্ন থিওরি। আমরা পরবর্তী ভিডিওগুলোতে কেইনশিয়ান থিওরি, বার্মাল, টবিন পর্যায়ক্রমে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা কোয়ান্টিটি থিওরি অফ মানি, এই তত্ত্বের মূল যে দুটো ধারা, ট্রানজাকশন অ্যাপ্রোচ, ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ, বুঝতে পেরেছো, এবং এই দুটো সমীকরণ, তাদের পার্থক্য, এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।